তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘা। আর দেখো আমরা দীঘা গেটের সামনে এখন, আর আমাদের চোখ মুখ গুলোর অবস্থা দেখো, একদম রোদ গরমে বেহাল হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আমার কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল যে বাইক নিয়ে দীঘা যাব, সেটা আজকে আমার সত্যি হতে চলেছে। এই ইন্টারেস্টে কালকে আমার সারা রাত ঘুম হয়নি, আমি কি বলবো তোমাদেরকে। আর আমরা সকাল ভোর 3:30টার সময় বেরোনোর কথা ছিল, কিছু কারণের জন্য আমাদের সেটা ডিলে হয়ে গিয়েছে আধ ঘন্টা, ভোর 4টে বেজে গিয়েছে আমাদের বেরোতে। আর গতকাল রাত্রে আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল, যেটা সবেমাত্র শেষ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, রাত 1টা নাগাদ শেষ হয়েছে। তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি, কাল রাতে আমাদের অনুষ্ঠান দেখাও হয়নি। তো আমার বাড়ি হচ্ছে সাঁইথিয়া আশেপাশে একটা গ্রামে। আমরা রাতে শুয়েছি রাত 12টার দিকে প্রায়, তারপর তো ওই 2.5-3 ঘন্টা মতো ঘুম হয়েছে। আমরা 2:45টার দিকে উঠেছি, লাগেজ টাগেজ সব রেডি করাই ছিল। তো আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, লাগেজটাকে রাতের দিকে আমরা রেডি করে রেখেছিলাম। তো চলো, এখান থেকে সাঁইথিয়ার দূরত্ব হচ্ছে আমাদের প্রায় 6 কিলোমিটার মতো। তো এখান থেকে 6 কিলোমিটার অবধি যেতে হবে, তারপরে আমরা সাঁইথিয়ার মেন রোড ধরবো। সাঁইথিয়া থেকে আমোদপুরের রাস্তা হয়ে বোলপুর হয়ে আমরা বেরিয়ে যাব। তো এখন আমি মাত্র উঠে গেলাম মেন রোডে আমাদের। তো এই রোডটা ধরে আমাকে 6 কিলোমিটার যেতে হবে, এরপর আমি পৌঁছাবো সাঁইথিয়া। সাঁইথিয়া থেকে আমরা তারপর যাব, সোজা বেরিয়ে যাব একদম আমোদপুর বোলপুর হয়ে, তারপর বর্ধমান, বর্ধমান থেকে একদম চলে যাব আমরা খড়গপুর। তো খড়গপুরে পরেই দীঘা। আমাদের টাইম মোটামুটি লাগবে, গুগল ম্যাপে দেখাচ্ছে যে 8 ঘন্টা মতো, কিন্তু আমার হিসাবে লাগবে আরো 2-3 ঘন্টা এক্সট্রা লেগে যাবে, কারণ আমাদের রাস্তায় একটু রেস্ট নিতে নিতে যেতে হবে, কারণ বাইক চালিয়ে এত দূর যাওয়ার অভিজ্ঞতা আমার এখনো পর্যন্ত নেই। তো দেখতে পাচ্ছ আমরা সাঁইথিয়া এইমাত্র ক্রস করলাম, এবার আমরা আমোদপুরের দিকে এগিয়ে যাচ্ছি। সকালে আলো ফুটতে ফুটতে আমরা প্রায় আমোদপুর পৌঁছে যাব, আর সূর্য উঠতে উঠতে প্রায় বোলপুরে পৌঁছে যাব। তো যতটা পারবো ট্রেনে যাওয়ার চেষ্টা করব। এখন সকাল দিকে রাস্তাটা আমরা ফাঁকা পাবো, তারপর প্রায় 9টার পর থেকে রাস্তা একটু ভিড় হতে শুরু করবে, তখন আমাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে। আর সকাল সকাল আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছি। আমাদের এখান থেকে দীঘার দূরত্ব হচ্ছে প্রায় গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 325 কিলোমিটার মতো। তো আমরা যেহেতু বাইকে যাচ্ছি তো একটু এক্সট্রা তো হবেই, সেই জন্য আমাদেরকে একটু এক্সট্রা যেতে হবে। এখন আমরা বোলপুর ক্রস করে একটা বাইপাস রোড ধরে নিয়েছি। তো বোলপুরের ভিতর হয়ে আমরা যাইনি, গুগল ম্যাপে এই বাইপাস রোডটা দেখাচ্ছিল, এর জন্য আমাদের খুব সুবিধাই হয়েছে, বোলপুরের ভিতর হয়ে আমাদেরকে ঢুকতে হয়নি। তো এই বাইপাস রোডটাতে বাম্পার কিন্তু প্রচুর রয়েছে, স্পিড ব্রেকার, যার কারণে আমাদেরকে যেতে একটু প্রবলেম হচ্ছিল ওই রোডটাতে। কিন্তু ওই রোডটা যাই হোক বেশি দূর নয়, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত ওই বাইপাস রোডটাতে আমরা বেরিয়ে গিয়েছি। এবার বোলপুর থেকে বেরিয়ে আমরা সোজা সেই ব্রিজের উপর উঠে গেলাম। এই ব্রিজটা থেকে কিন্তু চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছিল, সবে মাত্র সূর্য উঠছে, প্রায় 5:30টার কাছাকাছি বাজছে। তো এখনো পর্যন্ত আমরা বোলপুর অব্দি চলে এসেছি, এটা দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলে নিলাম, এরপর আমরা আবার বেরিয়ে গেলাম সামনের দিকে। তো এখান থেকে আমাদের প্রায় 40 কিলোমিটার 45 কিলোমিটার মতো জার্নি কমপ্লিট হয়ে গিয়েছে সকাল হতে হতে। তো আমাদের খুব সুবিধা হলো ভোর দিকে বেরোনোর কারণে, যে জ্যামটা আমাদেরকে সেরকম ফেস করতে হবে না। বোলপুর আমরা পেরিয়ে গেলাম, আর এরপরে নেক্সট হচ্ছে আমাদের বর্ধমান। তো বর্ধমানে ভিতর হয়ে যদি যেতে হয় তাহলে আমাদেরকে জ্যামটা একটু ফেস করতে হবে, কারণ হচ্ছে বর্ধমান ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 10টা বেজে যাবে। এখন আমরা পৌঁছে গিয়েছি ঘুষকরা। তো ঘুষকরাতে এই ফ্লাইওভারটা এখনো চালু হয়নি, যে কারণে আমাদেরকে নিচের দিক হয়ে যেতে হচ্ছে। তো ফ্লাইওভারে কাজ করা হয়ে যাওয়ার সময় কিন্তু আমরা সেরকম ভিড় পাইনি গো, একদম ফাঁকা রাস্তা পেয়েছিলাম, যে কারণে আমরা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমি হয়তো ভাবছিলাম প্রায় বর্ধমান ঢুকতে যে প্রায় 9:30টার কাছাকাছি বেজে যাবে, কিন্তু আমাদের অতটা লেট হয়নি, তার আগে আমরা বর্ধমান ঢুকে গিয়েছিলাম। আর ভাই কি বলবো, যে দীঘার ওইদিকে বর্ধমান পেরোনোর পর থেকে রাস্তা একদম দারুণ রাস্তা, যতটা ইচ্ছা তুমি ট্রেনে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ওইদিকে ডাবল লেন ওয়ে রাস্তা, সেই জন্য আমাদের বেশি সুবিধা হচ্ছিল, কারণ বড় গাড়ি এক সাইডে চলছে, আমরা এক সাইডে যাচ্ছি, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছিল না। ওই ক্লিপটা একটু পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা বর্ধমান ঢুকতে চলেছি। বর্ধমান থেকে আমরা প্রায় অনেকটাই দূরে আছি, এই জায়গাটার নামটা কি আমি ঠিক জানি না কো, কিন্তু আশেপাশের দৃশ্যগুলো দেখো, একদম ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা, যা লাগছে জাস্ট একদম সুন্দর রাস্তার মজা নিতে নিতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আর সকাল দিকে রোদের টেম্পার বেশ ভালোই লাগছিল, আমার মনে হচ্ছিল যে সারাদিন আজকে আমাদের একটু প্রবলেম হবে রোদের কারণে, আর রোদটা কিন্তু খুব বেশি লাগছিল সকাল দিকে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে সারাদিন রোদের টেম্পারটা কেমন হবে সকাল দিকে দেখেই, ঠিক আছে। তো দূরে একটা ফ্যাক্টরি দেখতে পেলাম, সেই ফ্যাক্টরিটা দেখতে দেখতে আমরা চলে গেলাম পেট্রোল পাম্পের দিকে। এখান থেকে আমরা তেলটা ভরিয়ে নিলাম, ফিউল ট্যাঙ্কার
ফুল করিয়ে নিলাম। তেল ফুল হয়ে গেলে তারপর আর কোনো চাপ নেই। আমি সকাল দিকে এখানে অনেক ভোর ভোর বেরিয়েছি, সেই কারণে আমার লোকালে আমি পেট্রোলটা ভরাতে পারিনি। তো যাই হোক, এখানে পেট্রোলটা ভরিয়ে নিয়ে আমরা সামনের দিকে চলে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফিউল ট্যাঙ্ক একদম ফুল হয়ে গিয়েছে। তো ফুল হয়ে গিয়েছে তো যেতে আর কোনো অসুবিধা হবে না, আমাদেরকে আসার দিন একমাত্র 400-500 টাকা তেল ভরিয়ে নিলেই হবে। আর কত তেল খরচা হয়েছিল বা কি হয়েছিল সেটা আমি একটা ডিটেলস ভিডিও, যে আমাদের এখানে থাকতে, খেতে, ঘুরতে, বেড়াতে, তেল খরচা সবকিছু নিয়ে যে আমাদের কত খরচ হয়েছিল একদম হোটেল খরচা সমেত, সেই সব ব্যাপারে আমি একটা ডিটেলস ভিডিও পরে তোমাকে বানিয়ে দিয়ে দেবো তোমাদেরকে। তো এখন দেখো জাস্ট রাস্তার ভিউগুলো দেখো, জাস্ট খুব ভালো লাগছে আমার দেখতে। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম বর্ধমানের দিকে। এটা জাস্ট বর্ধমান ঢোকার আগের মুহূর্ত। এরপর আমরা সেই বর্ধমান ব্রিজে ঢুকে গেলাম, যেখান থেকে আমাদেরকে ফ্লাইওভারের উপরে যেতে হবে। তো ফ্লাইওভারের উপরে যাওয়ার জন্য সোজা গিয়ে বাঁ দিকে বেরিয়ে তারপরে আবার বাঁ দিকে ঘুরে আমাদেরকে ফ্লাইওভারের উপরে যেতে হবে। তো এই ফ্লাইওভারটা আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম, আমি দীঘা বাইক নিয়ে যাওয়ার আগে অনেকের ব্লগ দেখেছি। তো জাস্ট ভাবতাম যে এই ব্রিজটা কিন্তু দেখতে খুব সুন্দর, আমি কবে যাব এই ব্রিজে। এর আগে আমি বাইক নিয়ে কখনো যাইনি বর্ধমান অবধি। তো আমার খুব ভালো লাগলো এখানটা দেখে, যে সবারই ব্লগে দেখেছি এই জায়গাটা, আমার খুব ভালো লাগতো। তো সেই জায়গা দিয়ে আমি আজকে যাচ্ছি, এটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। বর্ধমান থেকে এই মেন রোড ধরার পর থেকে আমাদের কিন্তু রাস্তা নিয়ে আর কোনো কমপ্লেন ছিল না। এরপর থেকে রাস্তা কিন্তু একদম মাখন রাস্তা, পুরো চোখ, সেই রাস্তার মজা নিতে নিতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এবং ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। বর্ধমান আসার পর থেকে কিন্তু চারিদিকটা কেমন একটু চেঞ্জ মনে হচ্ছে। এতক্ষণ মনে হচ্ছিল যে যতই যা হোক আমরা ধারে পাশেই ছিলাম, এবার কিন্তু নিজেদেরকে একটু আলাদা মনে হচ্ছে এখানে মানুষজনদেরকে দেখে। আর নিচে আজকে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, আকাশ একদম পুরো শরতের আকাশের মতো লাগছে। জানি না কি ব্যাপার, চারিদিকে মেঘ ভেসে আছে আর আকাশ একদম পরিষ্কার আকাশ, সকাল থেকে রোদ ঝলমলে ওয়েদার। আর আকাশটা দেখে বুঝতেই পারছো। আর চারিদিকে ভিউটা দেখো, শুধু সামনে নদী আমরা দেখতে পাচ্ছি। তো নদীর উপর দিয়ে একটা ব্রিজ চলে গিয়েছে, যার উপর দিয়ে আমরা এখন চলেছি। সামনে ফ্যাক্টরি ট্যাক্টরি দেখতে দেখতে আমাদের কিন্তু অনেক দূর পথ আমরা এগিয়ে গিয়েছি। প্রায় 115-20 কিলোমিটার চলে এসেছি, 115 থেকে 20 কিলোমিটার প্রায় চলে এসেছি। এবার কিন্তু আমাদের একটু খিদে লাগছিল, যেহেতু সকালে অল্প একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, প্রায় 9টা 9:30 বেজে গিয়েছে। তাই আমরা এবার খাবার দোকান খুঁজছিলাম যে কোথায় রেস্ট নেবো এবং খাবার দাবার খাবো, আরামসে রিল্যাক্স করে মোটামুটি আধ ঘন্টা বসবো, তারপর আমরা বেরিয়ে যাবো। তার মধ্যেই দেখো আর একটা ব্রিজ আমরা পেয়ে গিয়েছি। তবে দীঘা যাওয়ার পথে কিন্তু আমরা অনেকগুলো ব্রিজ পেয়েছি, যা আমি তোমাদেরকে গুনে হিসাব করে বলতে পারবো না, কিন্তু আমরা অনেকগুলো ব্রিজ পেয়েছি। চারিদিকে নদী আর মাঝখানের উপর দিয়ে ব্রিজ, এরকম অনেকগুলো রাস্তা আমরা পেয়েছি। তো আমি চেষ্টা করেছি প্রায় যতগুলো ব্রিজ আমরা পেরিয়েছি সবগুলো ক্যাপচার করার, কিন্তু সবগুলো ক্যাপচার করা কখনো সম্ভব হয় না। যেহেতু আমি মোবাইলে ভিডিও করছিলাম, তাই আমার একটু প্রবলেম হচ্ছিল মেমোরি নিয়ে। তো দেখো সামনে আমরা এই দোকানটা থেকে টিফিন করে নিলাম, তারপর আমরা আবার সুন্দর রাস্তার ভিউ নিতে নিতে চলে গেলাম। এটা আমাদের একটা বাইপাস রোড ম্যাপে দেখাচ্ছিল, সেটা ধরেই আমরা বেরিয়ে গেলাম, কিন্তু জায়গাটার নাম আমি ঠিকঠাক জানি না। বর্ধমানের পর থেকে প্রায় ওইদিকে সমস্ত জায়গায় আমার অচেনা, যেগুলো বড় বড় জায়গা সেই নামগুলো হয়তো ম্যাপে দেখাচ্ছিল বলে আমি তোমাদেরকে বলতে পারবো, তাছাড়া আমি ঠিক বলতে পারবো না যে কোন জায়গার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমার আরো ভালো লাগলো। দুদিকে শুধু গাছ আর মাঝখানে চলে গিয়েছে ছোট রাস্তা, কিন্তু এই রাস্তাটাতে প্রচুর লরির উৎপাত। লরি কিন্তু আমাদেরকে প্রচুর ফেস করতে হয়েছে। এই রাস্তাটা প্রায় 5-6 কিলোমিটার রাস্তা আমরা এসেছি, তার মধ্যে অনেকগুলো লরিকে কিন্তু আমাদেরকে ক্রস করতে হয়েছে। আমরা এখনো সেই রাস্তাটার মধ্যে দিয়েই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, গাছগুলো দুদিকে একদম রাস্তার দিকে ঝুঁকে রয়েছে। আমার খুব ভালো লাগলো এই রাস্তাটা। ঠিক আছে, পরের বার যদি কখনো আসি। আচ্ছা, এবার বুঝতে পারলাম পাশে একটা চেকপোস্ট ছিল, সেটা দেখে আমি বুঝতে পারলাম যে জায়গাটার নাম হচ্ছে ইদলবাটি বলে জায়গাটা। খুব সুন্দর আমার লাগলো জায়গাটা, রাস্তার দুপাশ দিয়ে গাছ, চারিদিকে একদম ফাঁকা মাঠ, খুব ভালো লাগলো। আর রাস্তাটাও কিন্তু খুব ভালো ছিল। আমাদের একটা কিন্তু সব থেকে বড় সুবিধা হয়েছে যে আমরা হোটেল আগে থেকে বুক করে গিয়েছিলাম, যে কারণে আমাদেরকে যাওয়ার জন্য কোনো সমস্যা ফেস করতে হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমরা যেহেতু হোটেলটা বুক করে গিয়েছিলাম, তাই ওখানে যে আমাদের কোনো হেডেকও ছিল না। তারা আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, আমরা দীঘা পৌঁছানোর পর সেই লোকেশন ধরে আমরা অলরেডি হোটেলে ঢুকে যাব। আমাদের ভাড়া টাড়া সব দেওয়া অ্যাডভান্স রেডি হয়ে আছে, যাব, কাগজটা নেবো, একদম হোটেলে ঢুকে যাব। এই একটা আমাদের প্লাস পয়েন্ট ছিল। আর আমি আশা করছি আমাদের ঢুকতে প্রায় 3টে থেকে 3:30 বেজে যাবে, কারণ এত দূর রাস্তা যাওয়ার এক্সপিরিয়েন্স আমার এখনো পর্যন্ত নেই। আর অলরেডি 100-150 কিলোমিটার যাওয়ার পর থেকে আমার কিন্তু হাত পায়ে ব্যথা করতে একটু শুরু হয়ে গিয়েছে, কারণ এত দূর রাস্তা তো আমার যাওয়ার কখনো এক্সপিরিয়েন্স নেই, যে কারণে হাত পায়ে ব্যথাটা হচ্ছে। অনেকের মনে হবে যারা বড় বড় রাইডার আছে তারা 300-400 কিলোমিটার তো আরামসে এক বেলার মধ্যে চলে যায়। তো আমার যেহেতু 125 সিসি গাড়ি, তাই একটু টেনে যাচ্ছিলাম, মোটামুটি 70-80 স্পিড মেনটেন করার চেষ্টা করছিলাম। কিন্তু যখনই বড় শহরের মধ্যে আসছিলাম তখন আমাকে স্পিডটা কম করতে হচ্ছিল, যে
কারণে আমি প্রায় ঘন্টায় 40 থেকে 42 কিলোমিটার মতো কভার করতে পারছিলাম। আর আমাদেরকে মাঝে মাঝে রেস্ট নিতে হয়েছিল, কোথায় আমরা কতক্ষণ রেস্ট নিয়েছি আর কোথায় টি ব্রেক নিয়েছি, কোথায় বড় বড় ব্রেক নিয়েছি, এগুলো আমি তোমাদেরকে পরের একটা ডিটেলস ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এখন তোমরা শুধু রাস্তার মজা নাও, চারিদিকে ফাঁকা মাঠ আর শুধু তিলের চাষ। আমাদের এদিকে যেমন ধান আলু চাষ হয় সেরকম কিন্তু এদিকে নয়, ওদিকে শুধু তিল চাষ। তো রাস্তার দুপাশে শুধু তিল গাছ। আমি যতদূর গেলাম মানে 10-15 কিলোমিটার পর থেকে আমি শুধু দেখছিলাম রাস্তার দুপাশে যত জমি রয়েছে সেগুলোতে শুধু তিল গাছ। দেখতে দেখতে আমরা আরো একটা ব্রিজের উপর দিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে তিলের চাষটা অতটা কমন নয়, আমাদের এখানে শুধুমাত্র ধান আলু এইসবেরই চাষ বেশি হয়। তুমি যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানে কি কি চাষ হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ সামনে কিছু স্পিড ব্রেকার আসছে যেগুলোকে ক্রস করে আমাদেরকে যেতে হচ্ছে। আর রাস্তার ভিউটা দেখো, জাস্ট আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারিদিকে কিন্তু বেশিরভাগ মাঠ দেখতে পাচ্ছিলাম, আর মাঠগুলো কিন্তু একদম চোখ জোড়ানো। যেহেতু এখন বর্ষাকাল আসতে চলেছে তাই কিন্তু চারিদিকে একদম সবুজ হয়ে আছে, ঠিক আছে। আর গাছগুলো দেখো, মাঝে মাঝে জঙ্গল বন ধারে ধারে আসছিল অনেক রকমের গাছ, তো দেখতে আমাদের খুব ভালো লাগছিল। আর এই দেখতে দেখতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা ঢুকবো প্রায় খড়গপুর পেরোনোর পর আমরা লাঞ্চটা সেরে নেবো। প্রায় 12:30 বাজছে, আমাদেরকে ঢুকতে এখনো আধ ঘন্টা লাগবে। এরপর কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেবো, কারণ লাঞ্চটা সেরে আমাদেরকে একটু রেস্ট নিতে হবে। লাঞ্চ করে সঙ্গে সঙ্গে আমরা বেরোতে পারবো না, আমাদের লাঞ্চ করার পর আধ ঘন্টার মতো রেস্ট নিতে হতে পারে, ঠিক আছে। তো আমরা দেখছি কতদূর কি করা যায়। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে যাবো খড়গপুর। খড়গপুর ঢুকতে আমাদের প্রায় 1টা বাজবে। 1টার পর থেকে আমরা 10-15 মিনিট এগিয়ে যাব। তো খড়গপুর পেরোনোর পর আমরা যেখানেই হোটেল পাবো সেখানে দাঁড়িয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ খাওয়াটা হয়ে গেলে এবার দুপুর হয়ে গিয়েছে, চারিদিকে রোদ, আমাদের খুব বিরক্তও লাগছে, একটু রেস্টও নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বিরাট বড় নদী, এইদিকে কিন্তু নদীতে জলে পরিপূর্ণ। আর এই সাইডটাতে রাস্তার বাঁ সাইডে কিন্তু নদীটা বাঁধ দিয়ে আটকানো আছে, তোমরা ক্যামেরাটা আমি ঘোরালে তোমরা হয়তো দেখতে পাবে, ঠিক আছে। আর ব্রিজটাও কিন্তু ততটাই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ। আর এইদিকে দেখো জলটা কিন্তু আটকে রাখা আছে, জলটা কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, কেন জানি না আমি, তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগোতে এগোতে আমাদের এবার লাঞ্চটা করতে হবে, যে কারণে আমাদেরকে দাঁড়াতে হবে একটু। তো আমরা এর সাথে সাথে খড়গপুর ঢুকে গিয়েছি। আর খড়গপুরের তো দৃশ্য দেখতেই পাচ্ছ ভাই, 2 ওয়ে রোড, একদম বিশাল বড় রোড, আমরা আরামসে যেতে পারবো। বাঁ সাইড দিকে ডান সাইড দিকে সমস্ত বড় গাড়ি চলে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে ওয়েদারটা দেখো, আকাশটা দেখো, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, একদম মনে হচ্ছে যে আমরা শরৎকালে যাচ্ছি। এখন বর্ষাকাল বা গ্রীষ্মকাল বলে আমাদের মনেই হচ্ছে না, একদম মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভাই শরৎকালের মধ্যে দিয়ে রিল্যাক্সে রাইড করছি। এত গরমও আমাদেরকে ফিল হচ্ছে না, যেহেতু প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিল রাস্তাতে, সেই জন্য আমাদের কিন্তু গরমও সেরকম লাগেনি। আর তোমরা জানো যে বাইকে গেলে গরম একটু কমই লাগে, বাইকে গেলে গরমটা কম লাগে, তার কারণ হচ্ছে কন্টিনিউ গায়ে হাওয়া লাগতে থাকে, যে কারণে আমাদের গরমটা কম লাগে। তো দেখতে পাচ্ছ খড়গপুর পৌঁছে গিয়েছি, মানে দুপাশে একদম বিরাট বড় বড় ফ্যাক্টরি। তো সেই ফ্যাক্টরি দেখতে দেখতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো সামনে দেখার কোনো কারণই নেই, যেহেতু দুপুরবেলা আর 2 ওয়ে রোড, একদম ফাঁকা রাস্তা, দুপুরবেলা থাকে, যে কারণে আমাদের যেতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমাদের খুব সুবিধাই হয়েছে যে আমরা দুপুর দিকের মধ্যে খড়গপুরটা ক্রস করে গিয়েছি, এবং আমরা আশা করছি যে 3টে থেকে 3:30-এর মধ্যে আমরা কিন্তু দীঘায় যেয়ে পৌঁছে যাব। আমাদের ভিডিওটা অতিরিক্ত লম্বা হওয়ার কারণে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা পার্ট 1, এবং পার্ট 2টা আমি পরের ভিডিওতে কভার করব। সেখানে আমরা দেখাবো যে আমরা লাঞ্চে কি কি খেলাম, কতক্ষণ রেস্ট নিলাম, এবং তারপর আমরা কখন দীঘা পৌঁছালাম, দীঘা গেটের সমস্ত ভিডিও, এবং হোটেল বা হোটেলের রুম সম্পর্কে বা হোটেলের সমস্ত ডিটেলস সম্পর্কে আমরা পার্ট 2 ভিডিওটাতে শেয়ার করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।